আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের ২৮তম এপিসোডে। আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com। আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সকল বাস্তব ভয়ানক ঘটনাগুলো আমাদের মেইল করতে ভুলবেন না। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি আমাদের ভয়ের সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ঔষধ হিসাবে কাজ করে। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে আমাদের প্রথম ঘটনায়। সালামু আলাইকুম ভাই, আমার নাম হৃদয়। আমি বাংলাদেশের রাজশাহী জেলার তানোর উপজেলা থানার একটি ছোট গ্রামের ছেলে। 2023 সালে আমি রাজশাহী শহরে একটি ছোট গ্রোসারি শপ খুলেছিলাম। দোকানটি খুব বড় না, কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি ভালোই চলছিল। প্রতিদিন সকালে দোকান খুলতাম আর রাতে অনেক দেরি করে বন্ধ করতাম। আমাদের গ্রামের বাড়িটা একটু নির্জন জায়গায়। বাড়ির দুই পাশে বড় বড় বাঁশঝাড়, আর ঠিক পেছনের দিকে একটি পুরনো পুকুর। সেই পুকুরের ধারে একটু দূরে আছে আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমার দাদা দাদি সহ পরিবারের অনেকেই কবর দেওয়া আছে। দিনে জায়গাটা খুব শান্ত লাগে, কিন্তু রাতে জায়গাটা পুরো অন্যরকম হয়ে যায়। বাতাসে বাঁশের পাতা নড়ার শব্দ, ঝিঝি পোকার ডাক, আর চারপাশে গভীর অন্ধকার। একদিন রাতে দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে যায়, প্রায় রাত 11:30 নাগাদ। সেদিন পাশের একটি গ্রাম থেকে আমি বাজার করে বাড়িতে ফিরছিলাম। বেশি রাত হয়ে যায়, সবজি টবজি বাজার করে সঙ্গে কিছু তরকারিও কিনে নিয়েছিলাম। রাস্তাটা ছিল কাঁচা মাটির, ছাদের আলো খুব কম ছিল, আকাশে হালকা মেঘ। আমি যখন আমাদের গ্রামের দিকে ঢুকলাম তখন চারপাশ একেবারে নিস্তব্ধ। হঠাৎ একটি অদ্ভুত ঠান্ডা বাতাস বয়ে গেল, আমার শরীর কেমন যেন কেঁপে উঠলো। আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন আমাদের বাড়ির কাছে এলাম, ঠিক তখনই ঘটনাটি ঘটে। বাড়ি থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে আমি হঠাৎ খেয়াল করলাম বাড়ির ভেতরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কোনো মানুষ, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখি ছায়াটা একদম স্থির। বাঁশের পাতার ফাঁক দিয়ে চাঁদের হালকা আলো পড়ছিল। আমি দাঁড়িয়ে রইলাম, মনে মনে ভাবলাম কি হতে পারে। আমি প্রায় 3 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু তখন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। বাঁশের পাতার ওপর দিয়ে কারো হাঁটার মতো শব্দ হচ্ছে, যেমন মানুষ যদি শুকনো পাতার ওপর দিয়ে হাঁটে তখন যেমন শব্দ হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ছায়াটি একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু শব্দটা কখনো ডান দিকে যাচ্ছে, কখনো বা বাম দিকে, যেন কেউ আমাকে ঘিরে ঘুরছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটি শব্দ হলো, টপ। মনে হলো কেউ বাঁশে লাফ দিল। কট 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 শব্দে একটি বাঁশ নিচে পড়ে গেল, তারপর কয়েকটা শুকনো পাতা একসাথে নড়ল। আমি এবার পরিষ্কার শুনতে পেলাম আরো ভারী শ্বাসের শব্দ। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি আবার তাকালাম, এইবার মনে হলো ছায়াটা একটু লম্বা হয়ে গেছে, যেন মানুষের চেয়ে বড়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মনে হলো ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, হাতে থাকা সবজি তরকারির ব্যাগ শক্ত করে ধরে দৌড় দিলাম বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে হাঁটছে। পেছনে বাঁশ ঝাড়ে বাঁশ পাতা নড়ার শব্দ হচ্ছিল। আমি সাহস করে একবার পেছনে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। বাড়ির দরজার পৌঁছে জোরে জোরে দরজা ধাক্কা দিলাম। আমার মা দরজা খুলতেই আমি হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকে পড়লাম। সে রাতে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমার প্রচণ্ড জ্বর আসছিল, টানা 3 দিন জ্বর ছিল। আমি বারবার স্বপ্নে দেখতাম বাড়ির ভেতরে সেই ছায়াটি দাঁড়িয়ে আছে, আর দূরে আমাদের পারিবারিক কবরস্থানগুলোর দিকে তাকিয়ে আছেন। কিছুদিন পরে আমি গ্রামের কয়েকজন বয়স্ক মানুষের কাছে ঘটনাটি বলি। তারা চুপ করে থাকেন। তারপর একজন বৃদ্ধ বললেন,
ওই বাইসারের পাশে আগে অনেক পুরনো কবর ছিল। রাতে ওদিকে না যাওয়াই ভালো। তারপর থেকে আমি চেষ্টা করি রাত বেশি হলে ওই রাস্তা দিয়ে না যেতে। আজও যখন রাত গভীর হয় আর বাতাসে বাঁশলতা নড়ে, তখন মনে হয় হয়তো সেই ছায়াটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে, বাইসারের অন্ধকারে কাউকে দেখার অপেক্ষায়। বা আমার জীবনে এমন অনেক ঘটনা ঘটে গেছে গ্রাম কেন্দ্রিক। বাড়িতে যেহেতু দেরিতে আসা হয়, সেজন্য এমন ঘটনা প্রায়শই আমার চোখে পড়ে। একদিন তেমনই ঘটনা, রাতে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল। শীতকাল, শীতের মধ্যে গ্রামের আমেজটা একটু আলাদাই থাকে। রাত শহরে রাত 8টা-10টা যেমনটা, সন্ধ্যাবেলায় গ্রামে তেমন হয়ে যায়। রাত 8টা মানেই গ্রামে অনেক রাত শীতের মধ্যে। আমি একদিন প্রায় 11:30টার দিকে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে ফিরতে আমি যখন বাড়িতে আসতে আসতে সেই বাঁশঝাড় টপকে কবরস্থানের দিকে পৌঁছাই, তখন দেখি একটি কবরের উপরে জ্বলন্ত আগুনের গোলা জ্বলতে জ্বলতে ধপ করে উপর দিকে উড়ে চলে গেল। আমি সেই দিনও ভয় পেয়েছিলাম। এমন ঘটনা প্রায়শই আমি দেখি। আবার হাঁটতে হাঁটতে মনে হয় যেন কেউ কানের কাছে ফিসফিস করে কিছু বলে ডাকে। অনেক সময় মনে হয় পেছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকে। বাঁশঝাড়ে কবরস্থানে মাঝে মধ্যে আমার বাবা মায়ের কণ্ঠস্বর থেকে আমায় ডাক দেয়। আমি সেগুলো উপেক্ষা করে জোরে হেঁটে চলে আসি, কারণ জানি সেগুলো নিষিদ্ধ ডাক। ভাই, এমন ঘটনা আমার আছে, পরবর্তীতে সময় হলে আবার লিখে পাঠাবো। আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমায় জানাতে বলবেন না। আর ঘটনাটি সিলেক্টেড হলে আমি খুবই খুশি হব। তো ভাই, আজকের ঘটনা এই পর্যন্তই। পরে কোনো দিন আবার লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম। ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে ভালো লেগেছে ঘটনাটি। তো আপনার কাছে কেমন লাগলো নিশ্চয়ই ঘটনাটি সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আশা, ছদ্মনাম। আমি বাংলাদেশের গোদাগাড়ি উপজেলার এক মেয়ে। আমার বাড়ি সেখানে, কিন্তু আমার নানির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, গ্রামের ভেতরে। নানির বাড়ির আশেপাশে অনেক পুরনো গাছ, খালি মাঠ আর কিছু পুরনো বাড়ি আছে। জায়গাটা দিনে খুব সুন্দর লাগে, কিন্তু রাতে একটু ভয় ভয়ই লাগে। নানির বাড়ির পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা গেছে। রাস্তাটা পুরো নির্জন না, মাঝে মাঝে মানুষ যায়, কিন্তু সন্ধ্যার পরে প্রায় কেউ থাকে না। নানির বাড়ির পশ্চিম দিকে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। গ্রামের মানুষ বলে প্রায় 10 বছর ধরে ওই বাড়িতে কেউ থাকে না। বাড়িতে নাকি সকল অশরীর বাস। বাড়িটার মালিক নাকি অনেক আগেই অন্য জায়গায় চলে গেছে, কিন্তু গ্রামের মানুষ সেই বাড়ির কাছে খুব একটা যায় না। একদিন আমি নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার সাথে ছিল আমার মামাতো বোন। আমার বয়স তখন 20 বছর হবে। আমরা দুপুরে গল্প করতে করতে ওই পরিত্যক্ত বাড়ির কথা শুনলাম। আমার মামাতো ভাই বলল, চল বাড়িটা দেখে আসি। আমার নানিকে জিজ্ঞাসা করলো। নানি সাথে সাথে বলল, না, ওই বাড়ি দিকে কেউ যায় না, তোদেরও যাওয়া লাগবে না। নানির কথা শুনে আমরা চুপ হয়ে গেল, কিন্তু কৌতূহলী আমাদের মাথা থেকে গেল না। দুপুরের দিকে আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। আমরা তখন চুপি চুপি বের হয়ে গেলাম। রাস্তা ধরে একটু হাঁটলেই সে বাড়ি। বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতে আমার শরীরে কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বাড়িটি ছিল একতলা পুরনো বাড়ি। চারিদিকে দেওয়ালগুলো ফেটে গেছে, দেয়ালের রং প্রায় উঠে গেছে, কিছু জায়গায় শেয়ালো জমি সবুজ হয়ে গেছে, ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। জানালাগুলো কাঠের ছিল, বেশিরভাগই ভাঙা। বাড়ির সামনে একটা ছোট উঠান ছিল। উঠানে লম্বা ঘাস আর আগাছা গজে উঠেছে। মনে হচ্ছিল অনেক বছর কেউ এখানে পা রাখেনি। বাতাসে একটু অদ্ভুত পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ। আমরা সাহস করে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া লাগলো। ঘরগুলো প্রায় অন্ধকার, মেঝেতে ধুলো আর শুকনো পাতা, দেয়ালে মাকড়সার জাল। একটা ঘরের কোণে পুরনো একটা কাঠের আলমারি পড়েছিল, আর একটি ঘরে একটা ভাঙা খাট। আমরা বাড়ির ভেতর ঢুকতে
ঘুরে ঘুরে হঠাৎ একটি শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন উপরের ছাদে হাঁটছে, কিন্তু বাড়িটা তো একতলা। আমরা একে অপরের দিকে তাকালাম। ঠিক তখনই একটি জানালার পাল্লা হঠাৎ ধড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। আমরা ভয় পেয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে এলাম। বাড়িতে ফিরে আমরা নানিকে কিছুই বলিনি, কারণ জানতাম নানি রাগ করবেন। সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর ঘুমোতে গেলাম। নানির বাড়ি থেকে একটু দূরে একটি পুরনো কালী মন্দির আছে। গ্রামের মানুষ মাঝে মাঝে সেখানে পূজা দিতে যায়। তাতে মন্দিরটা একেবারে নির্জন থাকে। সে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম তা দেখে আমার শরীর জমে গেল। জানালার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে একটি কালী মূর্তি। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, চিপটা নাভি পর্যন্ত ঝুলে আছে। মুখটা ভয়ঙ্কর, মনে হচ্ছিল মূর্তিটি আমাদের ঘরের ভেতর তাকিয়ে আছে। হ্যাঁ, ভয় পেয়ে নানিকে ডাকলাম, নানি নানি বাইরে দেখো। নানি উঠে জানালার দিকে তাকালেন, তারপর তিনিও থমকে গেলেন। ফিস ফিস করে বললেন, আয়তাল করছি পর। আমরা দুজনেই ঘরের এক কোণে বসে আয়তাল করছি পড়তে লাগলাম। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল। বাইরে সেই মূর্তিটি এক দৃষ্টে তাকিয়ে ছিল আমাদের দিকে। কয়েক মিনিট পরে হঠাৎ বাইরে বাতাস জোরে বেঁধে শুরু করলো। গাছের পাতা কাঁপতে লাগলো। তারপর ধীরে ধীরে সেই মূর্তিটি কুয়াশার মতো মিলিয়ে গেল। জানালার বাইরে আবার অন্ধকার। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। সে রাতটা আর ঘুমোতে পারিনি। আজও যখন নানির বাড়িতে যাই আর রাত হলে জানালার দিকে তাকাতে ভয় লাগে, কারণ মনে হয় হয়তো সে লাল চোখের মূর্তিটা আবার দাঁড়িয়ে আছে অন্ধকারে তাকিয়ে। আমার নানির বাড়িতে একটি গ্রাম্য জায়গায় হয় এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। এমন ঘটনা মাঝে মধ্যে দেখেছি। তেমনই একদিনে নানির বাসায় জানালার বাইরে দিয়ে তাকাচ্ছিলাম। বাইরে তাকিয়ে দেখলাম এর ছোট তাল গাছ রয়েছে। তাল গাছের সেখানে কয়েকটি কাপড় নেড়ে দেওয়া আছে। কাপড়গুলো অজান্তেই যেন শূন্যে ভাসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে তাকাতে সেখানে কিছু দেখতে পাইনি, তবে আমি জানতাম আমি ভুল কোনো কিছু দেখিনি। তো ভাই, এমন অভিজ্ঞতা আমার আজও আছে। আজ আমার বয়স 26 বছর। তারপরেও জীবনে আরও ভয়ানক অভিজ্ঞতা আমার সঙ্গে ঘটে গেছেন। পরবর্তী সময় হলে আমি আবার লিখে পাঠাবো। আর ঘটনাটি সিলেক্টেড হলে আমি খুবই বেশি খুশি হব, কারণ অন্যান্য প্ল্যাটফর্মে আমি ঘটনা দিলেও আমার ঘটনাগুলো সিলেক্টেড হয়নি। আপনাকে পাঠালাম, যদি ঘটনাটি সিলেক্টেড হয় নিশ্চয়ই জানাবেন। আর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যেন বেড়ে যায় সেই দোয়া রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা আপনি আবার ঘটনা আবার আপনি লিখে পাঠাবেন। আপনার ঘটনাটি অনেক সুন্দর ছিল, গুছিয়ে দেখান। তো আশা করছি আপনি দেখে পরবর্তীতে আবার ঘটনা পাবো। আপনার কাছে ঘটনাটি কেমন লাগছে নিশ্চয়ই আমাদের জানাবেন। আর আপনার কাছে যদি এমন ঘটনা থাকে তাহলে আমাদের মেইল করবেন voyerসময়@gmail.com। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ভয়ের সময় আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যে সকল আপডেটগুলো আসবে সেগুলো সেখান থেকে আপনারা জানতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মেইল করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জীবনে কিছু ঘটনা রয়েছে যেগুলো আপনাকে না বললে নয়। আমি মান্নান, বাসা বরিশালে। বাসা ডিটেলস না দিলেই খুশি হতাম। তারপরে তিনি তার ডিটেলস দিয়েছেন, যেহেতু বারণ করছেন আমি ঘটনার ডিটেলসগুলো না পড়ছি। আমি সবই দেখতে পাচ্ছি সেখানে তার গ্রামের নাম। ভাই, আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে। আমি বিবাহিত। ছোটবেলায় যখন গ্রামে থাকতাম,
সেই সময় কিছু ভৌতিক ঘটনা আমার সঙ্গে ঘটে যায়। ঘটনাগুলো এমন ছিল যেগুলো বিশ্লেষণ করা আজকের সায়েন্স দ্বারা সম্ভব নয়। আমার বয়স তখন 15 কি 16 বছর, কি তার কম হবে, 14 বছর প্রায়। আমাদের গ্রামের একটি তাল বাগান ছিল। আম বাগানের পাশে 4-5টি তাল গাছ। সেই তাল বাগানে আমরা তাল কুড়োতে যেতাম, আমি সহ গ্রামের 5-6 জন ছেলেপেলে মিলে। তো আমাদের এমন একটি নিয়ম ছিল যে আমরা প্রতিদিন একজন একজন করে সবাইকে তাল কুড়োনোর জন্য রাখতাম। তো সেই দিন ছিল আমার পালা। আমি ফজরের আজানের আগেই প্রায় 2টা-2:30টার দিকে আমি সবাইকে ডাকতে গিয়েছিলাম। আমি যখন ডাকতে যাই তখন তাল বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে গিয়ে আমি লক্ষ্য করি দূরে বাগানের মধ্যে কেউ যেন দোলনা দুলছে, সাদা ছায়া, মনে হচ্ছে তার গায়ে দিয়ে আলো বেরোচ্ছে। আমি ভয় সেখান থেকে দৌড় দিয়ে এক বন্ধুর বাসায় যাই। বন্ধুকে সব ঘটনা বলি, তখন সে বলে যে তুই ভুল দেখেছিস, হয়তোবা কলার পাতা দেখেছিস। আমি ভুল বলে প্রমাণিত করে তখন আমি সকলকে জানাই, সবাইকে তাল কোনোর জন্য ডেকে আবার তাল কোন উদ্দেশ্যে বের হয়ে আমরা সকলে যখন বাগানের দিকে যাচ্ছিলাম তখন আমরা দূর থেকে যে ঘটনা দেখি তা আজও ভোলার নয়। আমি দেখি সামনে তাল গাছের ওপর থেকে 2টি লম্বা পা ঝুলিয়ে দিয়ে কে যেন বসে আছে। মুখ তার দেখা যায় না, এত লম্বা পা। তা দেখে আমরা এত ভয় পেয়েছিলাম, দৌড় দিয়ে সকলে পালিয়ে গেছিলাম সেখান থেকে। তারপর থেকে আমি আর তাল কুড়োতে যাইনি। আর একটি ঘটনা, তারপর থেকে আমার যেন কি হয়ে যায়, আমি তালের গন্ধ আর নিতে পারি না, যায় না কি হয়েছে। তো ভাই, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা। যদি সিলেক্ট হয় আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘটনাটা অনেক একটি ছোট্ট টেস্ট করে, বাট ঘটনাটি অনেক ভয়ের ছিল বলতে হয়। আর আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে আপনারা আমাদের নিশ্চয়ই জানাবেন। আর আমাদের মেইল করতে ভুলবেন না। আমাদের মেইল অ্যাড্রেস হলো voyed@gmail.com। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এপিসোডে। আজকের এপিসোডে আমরা যে সকল ঘটনাগুলো শোনালাম সেগুলো আমাদের অথেন্টিক সাবস্ক্রাইবারের ঘটনা। তো আপনারা যদি কেউ আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের নিশ্চয়ই মেইল করবেন, কারণ আপনাদের একটি ঘটনা পাঠালে আমাদের চ্যানেলটির সামনের দিকে এগোনোর জন্য একটি পথ খুঁজে পায়। যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজটি আমাদের ডিসক্রিপশনে আছে, সেখান থেকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, খুব বেশি ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।